বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন গুরুত্ব রয়েছে। আমরা যদি চট্টগ্রাম দিয়ে শুরু করি, আমরা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজনৈতিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। উত্তর অঞ্চলে কৃষি রিলেটেড কি কি ইন্ডাস্ট্রি হতে পারে, সেই ধরনের ইন্ডাস্ট্রি যারা এরই ভিতরে করছেন বা করতে চান, সেই মানুষগুলোকে আরও প্যাট্রোনাইজ করা, এনকারেজ করা, যাতে তারা সেই ধরনের সেই ধরনের শিল্প তারা গড়ে তুলতে চান। বরেন্দ্র অঞ্চল যেটা আছে, বরেন্দ্র প্রজেক্ট যেটা আছে, সেটিকে আমরা পুনরায় চালু করতে চাই। এর বাইরে আমি এর ভিতরেই বলেছি যে আম সংরক্ষণ, যেমন আমাদের প্রচুর আম হয় রাজশাহীতে, প্রচুর আম হয় চাঁপাইনবাবগঞ্জে। এই আমগুলোকে কিভাবে প্রিজার্ভ করা যায়, বা আমগুলোকে যেগুলো আম নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো নষ্ট হওয়ার আগে বাই প্রোডাক্ট কী কী তৈরি করা যেতে পারে, কৃষি সংক্রান্ত আরও যেগুলো বিভিন্ন পণ্য হচ্ছে, সেগুলোকে কীভাবে বাই প্রোডাক্ট করা যেতে পারে। প্রচুর আমাদের আলুর প্রোডাকশন হয়, আলুর বাই প্রোডাক্ট কী কী হতে পারে, সেই ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে গ্রো করতে সহযোগিতা করা। গ্রো করার মাধ্যমে একদিকে যেরকম ইনভেস্ট হবে, ঠিক একইভাবে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাওড় কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা হয়ে থাকে। এই প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমাদের টেকসই বাঁধ দরকার, এবং ব্লু ইকোনমি, এটির মাধ্যমে আমাদের হাওড় জায়গাগুলো আবার দেখতে অনেক সুন্দর, দেখতে যেহেতু সুন্দর এইগুলো, সেজন্য এগুলোর মাধ্যমে আমরা এগুলোকে প্রোটেক্ট করার মাধ্যমে আমরা উপকূল উন্নয়ন বোর্ড গঠনের একটি পরিকল্পনা আমাদের আছে। এই উপকূল উন্নয়ন বোর্ড গঠনের মাধ্যমে আমরা ব্লু ইকোনমি এবং পর্যটনকেও এখানে এনকারেজ করতে চাই। ঢাকা পৃথিবীর যে কোনো দেশের রাজধানী থেকে অত্যন্ত পপুলেট একটি জায়গা। এখন কেন মানুষ ঢাকায় আসছে? ঢাকায় মানুষ এসে বসবাস করছে অনেকগুলো কারণে। সন্তানের চিকিৎসা, বাবা মায়ের চিকিৎসা, সন্তানের লেখাপড়া, জব সিকিউরিটি, এনভায়রনমেন্ট, সব কিছু মিলিয়ে মানুষ ঢাকাতে কিছুটা বেটার ফিল করে। কিন্তু আমরা যদি এই ফ্যাসিলিটিগুলো যদি আমরা বিভিন্ন জায়গায় আমরা তৈরি করতে পারি, ঢাকার আউটস্কার্টে যদি আমরা যেই ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে যদি তৈরি করতে পারি, এবং সেখানে যদি খরচ কম হয় একজন মানুষের থাকার, সেখানে যদি ভালো স্কুল থাকে, সেখানে যদি ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে, সেখানে তো পরিবেশটা যদি সিকিউর হয়, তাহলে আমরা মনে করি যে মানুষ সেখানেই থাকবে। হ্যাঁ, এখানে একটি বিষয় আছে, সেখানে থাকবে, কিন্তু কাজ করবে কোথায়? কাজ সে ঢাকাই করতে পারে। একটু আগে আপনাদেরকে আমি বলেছি যে আমরা চাই রেল লাইনটাকে ডেভেলপ করার জন্য, আমাদের পাবলিক ট্রান্সপোর্টটা। এখন এই মুহূর্তে ঢাকা থেকে চট্টগ্রাম যে রেলগাড়িটা আসে, সেটার গতি 35 থেকে ম্যাক্সিমাম 40 মাইল। কিন্তু এটাকে যদি ঘন্টায় আমরা রেল লাইন যেটা আছে সেটাকে আমরা সঠিকভাবে তৈরি করে এটাকে যদি ঘন্টায় আমরা 80 মাইলে নিয়ে আসতে পারি, বা 100 মাইলের কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা আসতে আপনার 2-2.5 ঘন্টার বেশি লাগার কথা না। এবং 2-2.5 ঘন্টা যদি লাগে, তাহলে সময় লাগে, তাহলে যে কোনো মানুষ সেখান থেকে এসে ব্যবসা বাণিজ্য বা যেই কাজটা খুব সেরে আবার একদিনে ফিরে যেতে পারবে। ঠিক এইভাবে আমরা যদি ঢাকার আশেপাশের সিটিগুলোতে আমরা স্যাটেলাইট টাউন গড়ে তুলতে পারি, এবং সেখানকার সাথে যদি রেল কমিউনিকেশন আমরা তৈরি করতে পারি, এবং মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে মানুষ আসা এবং যাওয়া যদি করতে পারে, তাহলে আমরা ধারণা করছি যে বহু মানুষ তখন ঢাকা শহরে আর থাকবেন না। যেই ফ্যাসিলিটি ঢাকা শহরে আছে সেগুলো আমরা ওখানে দিতে পারবো, এবং তার যেহেতু যাওয়া আসার জন্য ইজি হবে, তখন সেই মানুষগুলো তারা ওখানেই থাকবেন। শুধু যার কর্মস্থল ঢাকায়, সে শুধু আসবেন, এসে কাজ শেষ করে আবার চলে যাবেন। পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে এভাবে মানুষ করে থাকে। যদি তারা করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অনেকেই আমরা দেখি যে আমাদের দেশে কক্সবাজারের মানুষ যাচ্ছে, আমাদের দেশে আরও কয়েক জায়গায় মানুষ যাচ্ছে, কিন্তু আমরা যদি খেয়াল করি যে কক্সবাজারে যে পরিমাণ মানুষ যাচ্ছে, সুন্দরবনে সে পরিমাণ মানুষ যাচ্ছে না। যাচ্ছে, কিন্তু সুন্দরবন কিন্তু অনেকগুলো ছোট ছোট প্রাইভেট সেক্টরে অনেক ছোট ছোট কিন্তু ট্যুরিস্ট স্পট হয়েছে। কেন যাচ্ছে? এই জিনিসগুলো আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। আমাদের দিনাজপুরে এরকম অনেক পুরনো রাজবাড়ি আছে, অনেক মসজিদ আছে, অনেক মন্দির আছে, যেগুলোর ট্যুরিজম ভ্যালু আছে, যেগুলোর হেরিটেজ যেগুলো আমাদের, কিন্তু সেই জিনিসগুলোকে আমরা উপস্থাপন করতে পারিনি সঠিকভাবে। ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সম্প্রীতি, প্রথমেই আছে ধর্মীয় সম্প্রীতি ও পাহাড় সমতলের নির্দিষ্ট। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এটি অনেক বড় আছে। আমরা প্রথমেই বলেছি ধর্ম যার রাষ্ট্রের সভা, আমরা এইভাবেই বিষয়টাকে দেখি, এইভাবেই জিনিসকে বিশ্বাস করি। আমাদের দেশে
এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। সেটি আমরা যারা ইসলাম ধর্ম আছে ইসলাম ধর্মে আছে, যেটি অন্য ধর্ম মানুষ আছেন তাদের ক্ষেত্রেও তাদের ধর্মীয় গুরুরা আছেন। এরা কারা? এরা হচ্ছেন যে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী বিভিন্ন ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন খতিব সাহেবরা, এর বাইরে অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুরা আছেন। এই মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি বেশ মানবতর জীবনযাপন করেন অনেক। আমাদের একটি পরিকল্পনা আছে, ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে এই মানুষগুলোকে আমরা ধীরে ধীরে বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছেন, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটা সম্মানের ব্যবস্থা করতে চাই। সম্মানিত উপস্থিতবৃন্দ, যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এই দেশের বহু মানুষ প্রতি বছর হজ করতে চান, কিন্তু আমরা প্রত্যেকবার দেখেছি এই হজের যাওয়া আসার খরচ অত্যন্ত বেশি। অনেক মানুষকে এর জন্য অনেক কষ্ট করতে হয়। আমরা এই খরচটাকে কমিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করেছি এবং আমরা মনে করি আমরা যদি এখানে থার্ড এয়ারলাইনকে এন্ট্রি দিতে পারি তাহলে আমাদের হজ যাত্রীদের খরচ, টিকিটের খরচ অনেকাংশ কমিয়ে আসবে। আমরা শুধু আমাদের দেশে বিভিন্ন প্রফেশনাল তৈরি করতে চাই। আমাদের দেশে একটি সমাজ ব্যবস্থার মধ্যে হয় ডাক্তার হতে হবে, নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে, নাহলে আর্কিটেক্ট হতে হবে, অর্থাৎ নাহলে ব্যারিস্টার হতে হবে। এই ধরনের পেশাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। কিন্তু পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে প্রফেশনাল খেলোয়াড় তৈরি হচ্ছে, সেই খেলোয়াড় প্রফেশনালি তৈরি হচ্ছে। আমাদের দেশে এরকম বহুত প্রতিভা আছে যাদেরকে আমরা প্রফেশনালি খেলোয়াড় তৈরি করতে পারি এবং আমাদের পরিকল্পনা রয়েছে আমরা ধীরে ধীরে আমাদের সন্তানদের ভিতর থেকে এরকম প্রফেশনাল খেলোয়াড় আমরা তৈরি করে আনতে চাই। এটি আমাদের অন্যতম পরিকল্পনা। অনেকগুলো গণমাধ্যম, শিল্প, সংস্কৃতি আছে। আমি আগেই বলেছি আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কারণ আমরা মনে করি, বিএনপি মনে করে গণমাধ্যম যদি স্বাধীন না থাকে আমাদের জবাবদিহিতা তৈরি করতে কষ্ট হবে। কাজে গণমাধ্যম যদি থাকে আমরা সহজেই দেশে একটি জবাবদিহি সরকার তৈরি করতে সক্ষম হব, জবাবদিহি একটি পরিস্থিতি তৈরি করতে সক্ষম হব। একই সাথে শিল্প এবং সংস্কৃতি, আপনাদের যদি মনে থেকে থাকে এই শিল্প সংস্কৃতির বিভিন্ন সেক্টরে মানুষকে এনকারেজ করার জন্য, সম্মানী গুণী মানুষদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় 21শে পদক এবং স্বাধীনতা পদক, এই দুটি পদক চালু করা হয়েছে। সম্মানিত উপস্থিতি বন্ধু, এই পদক দুটি বর্তমানে চালু আছে। আমাদের পরিকল্পনার মধ্যে একটি পরিকল্পনা আছে সমাজের বিভিন্ন মানুষ যাদেরকে অনেকে কেউ চেনে না, কিন্তু তারা বিভিন্নভাবে সমাজে বিভিন্ন রকম কন্ট্রিবিউশন করে থাকেন। আমরা চাই এই মানুষগুলোকে ধীরে 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 রেকগনাইজ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে করে তাদের ভালো কাজগুলো উদাহরণ হিসাবে অন্য মানুষকেও উৎসাহিত করে ভালো কিছু করার জন্য।